মানে শেখ পরিবারের কাছে কত টাকা আছে অনলি গড নোস। যে গতকালকে তারেক রহমানের একটা কথা আমার খুব ভালো লাগছে। তারেক রহমান যখন বলছে যে এই গভর্নমেন্ট যদি ফেল করে এটা হবে আমাদের সবার কালেকটিভ ফেল। আমার মনে হয় যে এই সমস্ত কিছু কিছু জায়গাতে সরকারের খুব বোল্ড কিছু ডিসিশন নেওয়া দরকার। আওয়ামী লীগ আর আসবে না, কিন্তু ফ্যাসিস্ট আসবে, আসতে পারে অন্য রূপে অন্য কোনো ফরম্যাটে। এই জিনিসটাই বাংলাদেশের মানুষের মাথায় ঢুকতেছে না। তারা ভাবছে কি আওয়ামী লীগ ইজ ডান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি সাফায়াত আপনাদের সাথে আছি যথারীতি। আমার সাথে আমি বলবো বহুদিন পরে আমাদের যে আজকে কোরাম পূর্ণ হয়েছে যে আমরা তিনজন, আমি এবং আমার সাথে আমাদের প্রিয় রাশেদ ভাই এবং মির্জা ভাই আছেন আমার সাথে। তো মির্জা ভাই ওয়েলকাম, এন্ড রাশেদ ভাই ওয়েলকাম ব্যাক আই শুড সে। থ্যাংক ইউ। আপনাকে আমরা মাঝখানে অনেকদিন মিস করেছি। আমরা জানি আপনি কিছু থ্যাংক ইউ। আপনার পারিবারিক এবং কিছু ব্যক্তিগত কারণে আপনি আমাদের সাথে থাকতে পারেননি। তো উই মিসড ইউ আ লট। তো যাই হোক, আমরা থ্যাংক ইউ। আমাদের আজকে যেহেতু আমরা অনেকদিন পরে আজকে তিনজন আমরা একত্র হতে পেরেছি, তো মূলত বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রতিক ঘটনা এবং বিশেষ করে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের যে বিপ্লব পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের বিভিন্ন এখন পর্যন্ত তাদের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং তারা তাদের কাজকর্ম, তাদের পলিসিস, এই সমস্ত বা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের ওরকম যেহেতু আজকে আমরা কোনো বিশেষ অতিথিকেও আমরা এই জন্য আমন্ত্রণ জানাইনি, কারণ আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয়েছে যে ঠিক আছে, আজকে অনেকদিন পরে আমরা তিনজন আমাদের মতো করে একটা খোলামেলা আমরা একটু আলোচনা করি। তো মির্জা ভাই, কি মনে হয় কোন দিকে কি সবকিছু যাচ্ছে? হ্যাঁ। আম, সবাইকে ওয়েলকাম। রাশেদ ওয়েলকাম ব্যাক। তো থ্যাংক ইউ। আসলে আমরা একসাথে অনেকদিন আলোচনা করি না, আমাদের নিজেদেরই কিছু কিছু আলোচনা করতে হবে এখন, কারণ ওই সাক্ষাৎকার নিলে আমরা নিজেরা অনেক কিছু কথা বলতে পারি না। তো যাই হোক, এখন যেই আহ, মূল ইস্যুগুলো চলতেছে যে আহ, আমরা আগস্টের 5 তারিখের পর থেকে এখন কনস্ট্যান্টলি আমরা ফায়ার ফাইটিং মোডে আছি। স্পেশালি আমি বলবো আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারপরে বিদেশ থেকে যারা আছেন এবং যারা সরকারের পার্ট না, মানে অফিসিয়ালি পার্ট না এবং আহ, কোনো ইনসেনটিভও পাইতেছে না কোথাও থেকে, তাদের অবস্থা একটু মানে অন্যরকম, কারণ কেউ তাদের অ্যাকনলেজও করতেছে না। আবার উই হ্যাড টু মানে স্টিল ফাইটিং দ্য ফাইট, মানে ইভেন আগের চেয়েও আমরা, কারণ আগে ছিল যে আমরা কিভাবে সরকার পতন করতে পারি, আমাদের একটাই গোল ছিল, সবাই একই ফোকাসে ছিল। এখন আমাদের এক একজনের এক একটা মানে জিনিসগুলো বের হয়ে আসছে, সবাই নখদন্দ মানে বের করে যার যার মানে জিনিসগুলো বুঝে নিতেছে। আম, অনেকগুলা তো এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে সবাইকে অ্যাড্রেস করা উচিত। আমি একটু একটু সময় নিব বলার জন্য, তারপর তোমরা মানে বলতে পারো। যেমন কিছু কিছু ব্যাপার দেখা গেল যে প্রথম থেকেই উইদাউট এনি মানে এনি প্রিপারেশন অর এনিথিং, তারা সবাইকে গ্রেফতার করা শুরু করলো এবং আহ, মানে প্রথম থেকে মনে হইতেছিল যে খাপ ছাড়া কোনো কিছু, জানে না কেউ কি হইতেছে। যেই লোকগুলাকে মানে এখন সরকারে নেওয়া হয়েছে, আম, তাদেরকে আসলে মানে তারা কি করতেছে এগুলো নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে, কিন্তু তারা অবভিয়াসলি ভালো, বড় আগের সরকারের চেয়ে অবভিয়াসলি ভালো, এবং তারা মানে ডে টু ডে মন্ত্রণালয়ে বা মানে সচিবালয়ে তাদের কাজ টাজ করতেছে। বাট কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী পরবর্তী একটা গণঅভ্যুত্থান পরবর্তী একটা দেশে আমরা আসছি, যেখানে আমাদের সম্ভাবনা এত ইমেন্স যেটা 50 বছরে একবার ক্রিয়েট হয় অথবা 30 বছরে একবার। এখন আমাদের সামনে একটা খোলা স্লেট, এই সময়ে যেই সব জিনিসগুলি নেওয়া হইব এগুলা বাংলাদেশকে নেক্সট 30 বছর সার্ভ করে দেব। তো সেই চান্সটা প্রতিদিন আমরা মিস করতেছি, প্রত্যেকটা দিন আমরা মিস করতেছি। যেমন ধরা যাক যে এই যে গ্রেফতার গুলো হইতেছে, প্রথমে আমরা দেখলাম যে কিছু মানে হাই প্রোফাইল মানুষ গ্রেফতার হলো, সবাই খুব হাততালি দিতেছে, বা তাদের গ্রেফতার করা হইতেছে মুরগি চুরির মামলা। ওই কিভাবে তার কে কারে খুন করছে তার সাথে তার কোনো কানেকশন নাই। সালমান এফ রহমান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিমিনাল ইন মানে গ্রেটেস্ট ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল ইন বাংলাদেশ হিস্ট্রি। মানে সে লিটারালি লক্ষ কোটি টাকা সে হয়তো দুর্নীতি করছে, সে লিটারালি
আম, আহ, মানে লাখ লাখ পরিবারকে মাটিতে বসায় দিছে শেয়ার মার্কেট দুর্নীতি করে, তার বিরুদ্ধে দেওয়া হয়েছে একটা হত্যা মামলা। মানে কিভাবে পসিবল? আনিসুল হক আইনমন্ত্রী, ঠিক আছে, ওনার কাছে ওনার ওনার তো আরো মানে ভয়ঙ্কর কার্যকলাপ, মানে একটা দেশের আইন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, তারপর ফ্যাসিজম কায়েম করা, এই ধরনের ইন্টেলেকচুয়াল কোনো কাজ মানে বিন্দু মাত্র হইতেছে না। এগুলা এখন আমাদের কি করার আছে? আমাদের যদি কাজ থাকতো, আমরা জানি যে কারা করতে পারবো, উই আর পার্ট অফ দ্যাট গ্রুপ, and we are proud part of that group, BAF group, progressive BAF, বা ইভেন আমাদের আরো যেই আমরা বহু মানুষকে চিনি যারা এই কাজগুলা করতে পারতো বা একত্রে আমরা করতে পারতাম। বাট আমাদের কথা হলো যে আমাদের যে স্মার্টার মানুষ এখন টেন্ট্রিম গভর্নমেন্টে আছে, তাদের চারিপাশে আছে, তারা কি করতেছে আসলে? হোয়াট আর দে ডুইং? আম, এটা আসলে আমাদের হতাশার একটা প্রকাশ, বাট এটা বলতেই হবে যে এই কাজগুলা করতেছে এগুলো আমাকে আমাদের ভবিষ্যতে বহু বহু ক্ষতি করবে। কারণ যখন আপনি মুরগি চুরির মামলায় আপনি আসাদুজ্জামান নূরকে ধরবেন এবং এই শাহরিয়ার কবিরকে ধরবেন, এদের কালচারাল ফ্যাসিস্ট হিসাবে এদের যে অবদান, সেটা তারা মানে বুঝতেই পারবে না। মানে মানুষ ভাববে যে ও একে একে তো জাস্ট হয়রানি করার জন্য গ্রেফতার করেছে, যেমন খালেদা জিয়াকে একটা ভুয়া মামলায় তাকে এতিমের টাকা চুরি এটা সেটা বলেই করছে, কিন্তু দেশের মানুষ তো জানে। তো এই জিনিসটা আমরা করতে পারতেছি না। এর চেয়ে মানে আমার খুবই হতাশ লাগে আসলে, হতাশটা প্রকাশ করতে পারি না। বাট এনিওয়ে, মুভিং অন। সংবিধান সংস্কারের কথা বলা হইতেছে, খুবই ভালো। সংবিধান সংস্কার, আমি বলি যে সংবিধান সংস্কার যে এরকম একটা ব্যাপার, যখন আপনি লাইক ইউ আর বেসিক্যালি বিল্ডিং আ রেল ট্র্যাক, আমাদের হাতে রেল ট্র্যাক মানে লে করারই, আর আমরা চিন্তা করতেছি ওকে যে এই এই বগিগুলা কালার কিরকম হবে, অথবা জানলাটার সাইজ কিরকম হবে, অথবা টিকেটের কালারটা কি, এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই করতেছি। উই ক্যান লিটারালি কানেক্ট দ্য কন্টিনেন্টস এন্ড আমরা তৈরি করতে পারি যেটা শত শত বছর মানে টিকে থাকবে, যেরকম আমেরিকার সংবিধান বা অন্যান্য ভালো যেসব দেশের সংবিধান, অনেক দেশের সংবিধান ছাড়াই চলতেছে, যেমন ইউকে। কিন্তু আম, আমাদের সেই আমরা করতে পারতেছি না। আমরা মানে এরকম একটা একটা এত সুন্দর সুযোগ আমরা নিতে পারতেছি না, আমরা রিরাইট করার কথাও বলতেছি না। তো যাই হোক, আলী রিয়াজ উনি আসছেন, দেখা যাক কি করা যায়। কারণ অনেকে মানে অনেক কথা বলে ইসের মধ্যে, কিন্তু যখনই অ্যাকচুয়াল কাজটা করতে হয় তখন মানুষ আসলে দিশেহারা হয়ে যায়। থার্ড যে ব্যাপারটা দেখলাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতাগুলা, যে ছাত্রগুলা, তাদেরকে আমরা এত স্নেহ করছি, আদর করছি, তাদেরকে আমাদের আমাদের লিডার হিসেবে মানছি। আমি অবশ্য তাদেরকে চিনতাম না, এবং আমি সত্যি কথা বলতে আমি আমি ওপেনলি ডাউট করছি, কারণ আই রিয়েলি ডোন্ট ট্রাস্ট যাদের সাথে 10 বছর 5 বছরের পরিচয় না থাকলে এই ধরনের পাবলিক আমি, আর যাদের লেখা আমি পড়ি না তাদেরকে আমি ট্রাস্ট করতে পারি না, কারণ লেখার মধ্যে মানুষের মনটা ফুটে ওঠে। তো এই ছেলেগুলা ইয়াং হিসাবে তাদের মানে এই করছি, কিন্তু আম, তারা আসলে মানে একটা মিক্সড একটা ফিলিং। তারা এমন একটা কাজ করে বসছে যেটাতে আসলে তারা বাঘের পিঠে চেপে বসছে। একটা অ্যানালজিতেই তো তারা বলতেছে যে ইটস লাইক গেম অফ থ্রোনস, রাইট? ওয়েন ইউ প্লে গেম অফ থ্রোনস, ইউ আইদার উইন অর ইউ ডাই। ওরা বুঝতেও পারতেছে না যে হাউ বিগ টার্গেট দে বিকাম যদি কোনোভাবে কোনোদিন ফ্যাসিস্ট, আমি আশা করি না বা প্রেডিক্ট করি না, বাট যদি কোনোভাবে তারা আসে, এদেরকে এমন ভাবে হত্যা করা হইব বা এমন ভাবে মারা হইব, এরা বুঝতেও পারতেছে না, বা তারা তারা পালানো শুরু করবে না, তাদের বাড়ি ঘর থেকে শুরু করে তাদের বাবা মা থেকে শুরু করে সব একদমই করবো। বিএনপির চেয়ে সবচেয়ে বড় ইভেন তারা বেশি আরো মানে আরো হামলা শিকার হবে। এবং আনফরচুনেটলি দে আর অ্যালিয়েনেটিং অল অফ আস। আমাদের সাথে এই ছেলেগুলা সামহাউ দে ডোন্ট কানেক্ট উইথ আস, আমাদের সাথে তাদের কোনো কানেকশন নাই। হয়তো শাহেদ ভাইয়ের সাথে আমি দেখছি কয়েকজন, কয়েকজন আমার সাথেও কথা বলছে এটা সেটা দিয়ে, কিন্তু এরা যে সেন্ট্রালাইজ ভাবে মানে আমাদের কাজটা একনলেজ করবো, 15 বছর ধরে আমরা খাটতেছি, ইটস নট পিনাকি বাবু ভট্টাচার্যর ভূমিকা আমরা কি ভুলে যাব? তারপর এই যে জাহেদ ভাই আছেন, আরো বড় বড় সনক সরোয়ার আছেন, আম, এই যে সামি, তারপর তাসিম খলিল, আম, এরকম বড় ফাহাম ভাই আছে, এদেরকে কেউ ওরা একনলেজই করতেছে না, তাদের কাছে যেতেছে না। এরা তো একটা মানে আমরা তো দীর্ঘ হিস্ট্রি করে আসছি,
ঠিক আছে, আমরা আমাদের একটা মানে ইতিহাস আছে, আমাদের একটা মানে বিরাট একটা আছে, আমরা তাদেরকে জানাইতে পারি যে কি দেখছি আমরা, কি কি বুঝছি। তা দেখেন, ওরা আমাদের কাছ থেকে মানে জ্ঞানগুলো নিয়ে অনেক আগে মানে তৈরি করতে পারে। এই ছেলেগুলোর সম্ভাবনা এত, এরা আগামী 50 বছর বাংলাদেশের রাজনীতিতে মানে থাকবে, রেলেভেন্ট থাকবে। কিন্তু দে আর জাস্ট মিসিং দ্য ট্রেন, আই ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, এটা তারা কমপ্লিটলি মিস করছে। আম, আর এরপরে একটা ব্যাপার হলো জামাতের একটা ঘটনা আমরা দেখলাম গত 2 মাসে, যে রাশেদ জামাতকে বিশাল ফাইট দিল। তো যেটা জামাতের ব্যাপারে তার যে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এই কোটা আন্দোলনে একটা ফেমাস ডায়লগ ছিল যে আম, কি বলে, আহ, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এখন আমি কে তুমি কে রাজাকার বলাতে তারা মনে করছে কি যে আসলে সবাই মনে হয় রাজাকার হয়ে গেছে, ইভেন সবাই রাজাকার হইতেও গেছে। 4ই আগস্ট বা 3ই আগস্ট একটা বিশাল মুভমেন্ট হয়েছিল, পোলাপান, ওই হিন্দু পোলাপান সবাই বলা শুরু করছিল ওকে আমি জামাতের আমির, এটা সেটা। অ্যান্ড উই ফেল ফর ইট, যে আমাদের জন্য আমাদের প্রচুর সিম্পেথি আছে, দে গট দ্য গ্রান্ট অফ ইট, প্রচুর তাদের মানে এটা আমরা মানে বিলিভ করি। বাট এটা তো একটা ম্যাসাকার হয়েছে, যে এই ম্যাসাকারটা দেখছে তাদের পক্ষে কোনোদিন ভোলা সম্ভব না 71-এ কি ম্যাসাকারটা হয়েছিল। ইটস জাস্ট কন্টিনিউশন, যে এই সময়টাতে লিভ করছে তারা এক্স্যাক্টলি জানে যে ওই সময়টাতে কি হইতে পারে, কিভাবে সংখ্যা নিয়ে এটা সেটা হয়েছে একদম। মানে কারো যদি বিন্দুমাত্র ডাউট থাকে, আমাদের লাইফ টাইম একটা আমাদের মানে একটা হিস্ট্রি লেসন হয়ে গেল যে এর আগের ঘটনাগুলো কিভাবে হইতে পারে এবং কিভাবে গণ আন্দোলন হয়, কিভাবে কি হতে পারে। আম, তো জামাত আনফরচুনেটলি তারা বিএনপি কে আক্রমণ করতেছে, তারা ভাবতেছে তারা বিশাল দল হয়ে গেছে, এবং আম, তাদের ঘাড়ে ভর কইরা অন্যান্য ইসলামী শক্তিগুলা মানে আসার চেষ্টা করতেছে, যেটা কিছু হিনিয়াস ক্রাইম আমরা দেখছি, মাজারের উপর হামলা হইতেছে। আই রিয়েলি ডোন্ট নো তারা কই থেকে আসছে, এই আহলে হাদিস, তারপর হিজবুত তাহরীর, এই গ্রুপগুলা কই থেকে যে আসতেছে আমাদের কোনো ক্লু নাই। এবং অ্যাকচুয়ালি এটা আমাদেরও ব্লেম করবো আমরা, যে আমরা আসলে বুঝতেই পারতেছি না যে এই জিনিসগুলো, আমরা তো এতদিন বলছি যে বাংলাদেশে ইসলামিস্ট নাই, এটা নাই সেটা নাই। ভারত যেই এলিগেশন গুলো আমাদের উপরে দেয় যে ও এরা সবাই ইসলামিস্ট হয়ে যাবে, কিন্তু আসলে তো বেড়ে আসছে, এই জানোয়ার গুলা বেড়ে আসা আমাদের প্রমাণ করে আমাদের যত কিছু অর্জনকে ধূলিসাৎ মানে একদম ধূলিসাৎ করে দিতেছে। আম, এগুলাই আমার মানে আর পজিটিভ দেখতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম মানে অসাধারণ, মানে তো বলার কিছু নাই। আহ, উনি যতটুকু ভূমিকা রাখতেছেন, আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ। আবার এটাও ঠিক যে একটা জিনিস মনে রাখতে হবে, যেমন শফিকুল ভাই আমাদের গ্রুপেই উনি ছিল, ওনার মোবাইল নাকি কন্টিনিউয়াস মানে যত মানে 12 ঘন্টা বাজতেই থাকে। একটা লোক কিভাবে ফোন কল করবে, বাকি কাজ সে কিভাবে করবে। আমি কিন্তু তার সাথে প্রচুর খাতি, কারণ আই নো হিম ফ্রম 2016, অ্যান্ড মানে আমি তাকে একদম মানে ফ্যান বয় বলতে পারো, যে আমি তার ফ্যান বয়। ঠিক আছে, মানে অনলাইনে অল্প কিছু মানুষের লেখা আমি খুব মানে অত্যন্ত পছন্দ করি এই একটা লোক। এবং সে এখন প্রেস সচিব বলে, আমি তারে একবারও কল করি নাই বা মানে ইভেন কনগ্রাচুলেটও করি না, কারণ আমি জানি তার এরকম এখন হাজার হাজার ফলোয়ার, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। কিন্তু আমি কথা বলবো হয়তো যখন তার মানে একটু সময় অতিথিত হলে কথা বলবো। তো এইটা আমি বুঝতে পারি যে ইভেন সমন্বয়কারী তারা মানে কন্টিনিউয়াস বম্বার্ডিং। আর বাংলাদেশে তো তেলবাজের অভাব নেই, কেউ একটা সেলফি তুলতে পারলে ওটা নিয়ে তারা ই করে। তো এগুলোই আমার অবজারভেশন, এখন তোমরা বলতে ইয়ে পারো। করি আমরা একটু, মির্জা ভাই, রাশেদ ভাই অনেকদিন পরে আসতেছে, আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনি রাশেদ ভাই টেক, এবং বিশেষ করে আমি রাশেদ ভাইয়ের কাছ থেকে লাস্ট যে পয়েন্টটা, হ্যাঁ, জামাত রিলেটেড, জামাত বা এই তাদের যে সমমনা অন্যান্য যে সমস্ত দলগুলো আছে বা যে ইসলামিক যে বিভিন্ন পার্টি গুলা, তাদের যে রিসেন্ট অ্যাক্টিভিটিস, এটা নিয়ে আপনার টেকটা শুনি একটু। 3 তারিখে বা 2 তারিখে অগস্ট মাসে যখন জামাতকে ব্যান করলো, ব্যান করার পর ওই সময় তো আমরা বুঝতে পারছি জামাতকে ব্যান করা হয়েছে বেসিক্যালি যে আন্দোলনের মোড়টা যদি কোনোভাবে ঘোরানো যায়, ফোকাসটা যদি ঘোরানো যায়, তখন তো এই হিন্দু মুসলিম খ্রিস্টান এভরিবাডি যারা এই আন্দোলনের পক্ষে ছিল তারা সবাই বলতেছিল যে আমি জামাত, আমি শিবির। সো এবং এর আগের থেকেই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো জামাত দে থট যে এইটা তাদের একটা অপরচুনিটি
যে এই অপরচুনিটি ব্যবহার করে তারা ৭১ ভুলাই দিবে, একটা লিটারালি দে থট অফ দ্যাট। এবং অলস তারা ভাবছে যে আহ, এই আমাদের মানে একটা একটা ট্রেন অফ থট আছে এরকম, যে জামাত সবসময় নিজেকে এরকম ভাবে প্রজেক্ট করে যে ওদের যে সাইজ, তারা তার থেকে অনেক বেশি বড় ভাবে তাদেরকে প্রজেক্ট করে, এবং সবাই এটা একটা সার্টেন সময় গিয়ে বিশ্বাস করা শুরু করে, কারণ তারা বেশ লম্বা সময় ধরে সাস্টেনেবল ভাবে কাজটা করতে পারে। আমরা কিন্তু এটা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু বেশ ফর্মিডেবল। ইলেকট্রাল ম্যাপে ওদের জায়গা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তারা ফর্মিডেবল, এখন মানুষ এটা বিশ্বাস করা শুরু করে। এবং জামাতের জন্য সবচেয়ে ভয়াবহ জিনিস হলো যে আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম জামা স্টার্টস টু বিলিভ দেয়ার ওন লাইফ। এইবার এসে আমার তাই মনে হয়েছে, জামান তাদের যে নিজেরাই যে হাইপটা তৈরি করছে, তারা নিজেরাই এই হাইপটা বিশ্বাস করা শুরু করছে যে তারা অনেক বড় হয়ে গেছে। বিএনপি কোনো ব্যাপার না, দুই সাপের একই বিষ। মুদার এপিট ওপিট এইসব কথাবার্তা বলা শুরু করলো, করে হইচই করে একেবারে শফিক সাহেব তো পুরা ওই যে সুমনের মতো আচরণ করা, সেগুলো তো দেখলাম আমরা চোখের সামনে। আহ, কিন্তু এখন তারা মনে হয় কিছুটা বুঝতে পারছে, গত সপ্তাহখানেক ধরে দেখতেছি যে তারা কিছুটা চুপচাপ। যদিও তারা চুপচাপ, এর মধ্যে কক্সবাজারের ঘটনাটা খুবই জঘন্য ঘটনা ছিল, যে একটা মেয়েকে যে মারা হলো। এবং ওই ছেলেটাকে আমরা দেখলাম যে ওই ছেলেটা ফেসবুকে দুইটা পোস্ট দেখলাম, একটা পোস্টের মধ্যে সে বলতেছে যে আজকে পুরা কক্সবাজার জুড়ে শিবির শিবির রব। আরেকটা পোস্টের মধ্যে আমরা দেখতেছি সে বলতেছে যে বহু বছর পর শিবিরের সাথী সম্মেলন কক্সবাজারে, যেই ভেন্যুতে সাথী সম্মেলনটা হবে ওইটার ছবি টবি পোস্ট করছে। এখন এইটা তো আর একটা ছেলে ছাত্র দলের বা ছাত্র লীগের বা শিবিরের এত বড় ফ্যান হবে না যে ওই পার্টি না করেই সেই পার্টি নিয়ে তারা এই ধরনের পোস্ট দিবে। এবং জামাত যথারীতি আওয়ামী লীগের মতো এই কাজটা করলো, তারা স্বীকার করলো না যে এটা তাদের ছেলে। তাকে বহিষ্কার করে দিলে জিনিসটা অনেক বেশি ভালো হইতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা যথারীতি তাদের সেই এই চিরাচরিত ডিনায়ালের প্যাথ, যে এ আমাদের লোক না, এ আমাদের সদস্য না, এগুলি বললো টললো। বেসিক্যালি জামাত এই ছবি করে প্রতিবার, বারবার এই হিস্ট্রিতে রং সাইডে থাকা, এই ভুল কাজগুলি করা, নিজের পায়ে নিজে গুলি করে, এগুলি সবসময় করে যায়, এটা নাথিং নিউ। এইটা হলো জামাত নিয়ে বেসিক টেক। মির্জা ভাই তো অনেক কিছু বললো, আমি দুই একটা জিনিস বলি যেগুলো মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে যে জিনিসগুলো কিছুটা পজিটিভ। যেরকম এই যে আর্মির যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে না, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে। বেশ কয়েকটা পয়েন্ট আছে, যেমন একটা পয়েন্ট হলো কি যে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি মধ্যে যে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, এখানে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া মানে একটা দায়িত্ব, যখন তাদের মধ্যে কিন্তু একটা বাধ্যবাধকতা চলে আসলো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে। যেহেতু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদেরকে কাজ করতেই হবে এখন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কোনোভাবে খারাপ হয় আরো, এটার দায় দায়িত্ব কিছুটা মিলিটারির উপর পড়বেও। আর মিলিটারির মতো একটা প্রফেশনাল অর্গানাইজেশনের উপর এরকম দায় পড়ার মানে একটা সুযোগ তাদেরকে আরো বেশি অ্যাক্টিভ করবে ভালোভাবে কাজ করার জন্য। পাশাপাশি মিলিটারির মধ্যে যদি কোনো অংশ থাকে, যেটা আমরা এখনো সন্দেহ করতেছি, যে যারা ইউনুসের ফেলিওর উপর বেস করে টেক ওভার করতে চায়, তাদের জন্য এই টেক ওভার করাটা কঠিন হবে, কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মাধ্যমে তাদের স্কিন ইন দ্য গেম চলে আসছে। সো ইউনুস যদি ফেল করে, ইটস এ ফেলিওর ফর মিলিটারি টু। অন্য দিক দিয়ে পুলিশকেও একটা চ্যালেঞ্জ দেওয়া হলো, পুলিশ তো কোনো কাজ করতেছে না আমরা জানি, পুলিশকেও একটা চ্যালেঞ্জ দেওয়া হলো যে পুলিশ আহ, চুপ করে বসে থাকলে ইট উইল লুক রিয়েলি রিয়েলি ব্যাড ফ্রম নাও অন, অলরেডি ব্যাড। মিলিটারি যদি কাজ করে আর পুলিশ যদি কিছু করতে না পারে, এই জিনিসটা খুবই খারাপ দেখাবে। তো দিস ইজ এ গুড থিং, আই লাইক ইট। আর আরেকটা খুবই সিগনিফিকেন্ট ঘটনা ঘটছে, যেটা নিয়ে কথাবার্তা খুবই কম বলা হইতেছে। প্রফেসর ইউনুস একজন স্পেশাল দূত নিয়োগ করছেন, লুৎফে সিদ্দিকী নামে। দিস গাই ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। মানে বাংলাদেশের জন্ম বা বাংলাদেশি কেউ পৃথিবীতে এই লেভেলে কাজ করে নাই মানি লন্ডারিং, এন্টি মানি লন্ডারিং নিয়ে। সো উই আর গেসিং দিস গাই, হিজ experience, his knowledge, his professional trading credentials, all will be used to get some of the money stolen from Bangladesh back. ওইটারই রেফারেন্স হিসাবে যেমন কি পরিমাণ টাকা চুরি হয়েছে এটা আমরা আজকে দেখলাম। এই শরীফুজ্জামান চৌধুরী সাহেব, উনি ভূমিমন্ত্রী ছিলেন, উনার ইংল্যান্ডে 200-360টা প্রপার্টি আছে।
উনার যেই হিডেন ইন্টারভিউটা বের হলো, যে বাসার মধ্যে, ওই বাসাটার প্রাইস হলো 14 মিলিয়ন পাউন্ড, ডলারও না, পাউন্ড। তারপর উনার দুবাইতে 50টার উপরে বাসা আছে, ওনার সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে প্রপার্টি আছে, উনার নিউ ইয়র্ক, নিউ জার্সিতে, ম্যানহাটানে প্রপার্টি আছে 9টা। মানে সব মিলাই হি হ্যাজ অ্যারাউন্ড 500 প্রপার্টিজ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং এগুলি সব এক্সপেন্সিভ জায়গায়, দুবাইয়ের ডাউন টাউনে। মানে এইটা একটা আইডিয়া দেয় যে একজন মানুষ যে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত মাত্র 5 বছর ভূমিমন্ত্রী ছিলেন, উনার পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ জায়গাগুলিতে 500টা অ্যাপার্টমেন্ট বা বাড়ি আছে। নাও এইখানে রাশেদ ভাই, আপনার সাথে আমি একটু অ্যাড করে দেই। আমি ওই ভিডিওটা, আজকে ওই যে আল জাজিরার ডকুমেন্টারিটা আমি তো পুরোটাই দেখলাম। বাট আমি একটা জিনিস একটু অবাক হইলাম যে আহ, এই ডকুমেন্টারিতে তারা একটা জিনিস একেবারে কাভারই করে না। হয়তো হয়তো তারা এতটাই, ধরেন ইয়ের উপরে, ওই যে সাইফুজ্জামান চৌধুরীর ওভারওয়েলড উপরে, হয়ে গেছে। সাইফুজ্জামান চৌধুরীর উপরে তারা এতটাই ফোকাস করেছিল যে তারা দেখাচ্ছে যে সাইফুজ্জামান চৌধুরী হচ্ছেন ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কি সিইও বা ডিরেক্টর, এমডি, হোয়াট এভার। অথচ এই ব্যাংকটা তারা কিভাবে পেলো সেটাই তারা কোনো মেনশন নাই। এটা যে তার বাবা আখতারুজ্জামান বাবু পুরো ব্যাংকের বোর্ড মিটিং এ 1999 সালে ব্যাংকের বোর্ড মিটিং এ 50-60 জন পুরো আর্মড ক্যাডার নিয়ে ঢুকে গান পয়েন্টে সবাইকে ধরে উনি যে ব্যাংকটা দখল করেছিলেন, এটার কোনো হয়তো তারা ওই, তারা হয়তো মানে ফ্যামিলি লেভেল বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারা হয়তো ইয়ে করতে চায় নাই দেখে আনে নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাও এই ডকুমেন্টারিতে অ্যাড করা যেতে পারতো, যে উনি যেই ব্যাংককে দিয়ে উনার মানে উত্থানের শুরু, সেই ব্যাংকটাও তাদের দখল করা। এই আখতারুজ্জামান, আমি তো নিজে আমি চট্টগ্রামে আমি 5 বছর ছিলাম, তাদের যেই প্রপার্টি আমি দেখে এসেছি চিটাগং এ। এবং এই যে ইউসিবি দখলের এটা নিয়ে তো আমার এখনো স্পষ্ট মনে আছে, 1999 সালে, তো তখন আমি টিনেজার, বাট আমি এখনো স্পষ্ট মনে আছে, আমি পত্রিকায়, এবং সেই সময়ও তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, এন্ড তখনও পত্রপত্রিকার ওইটুকু স্বাধীনতা ছিল যে তারা এটা নিয়ে খুব ডিটেইল তারা রিপোর্ট করেছিল যে কিভাবে উনি হচ্ছে গিয়ে ব্যাংকটা দখল করেছিলেন। এবং উনি যে, এবং তাদের ভিতরে কথোপকথন যে উনি কোন একজন ডিরেক্টর বা এমডি কে নাকি গান পয়েন্টে যে তুই আর ব্যাংকে আসবি, তখন ওই লোক নাকি বলেছে যে না আমি আর আসবো না। এইভাবে উনি হচ্ছে গিয়ে এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই এই তারা দখল করলো। এবং সেটা নিয়ে হচ্ছে গিয়ে এই পরিবার, এই চট্টগ্রামে এই পরিবারটার আহ তাদের আহ, ধন সম্পদের শুরুটা ওখানেই। প্লিজ আপনি, সরি আমি আপনাকে থামাই দিয়েছি। না না না, থ্যাংক ইউ, এটা খুব ভালো একটা পয়েন্ট করছেন। দেখেন, আর এইটা এইটা কিন্তু মানে এই এই ইয়েটা অনেক কিছু ওপেন করে দেয়। দেখেন, একটা ব্যাংক থেকেই এই অবস্থা, সেই জায়গায় 10-12টা ব্যাংকের অবস্থা প্রচন্ড রকমের খারাপ। আর এই এই সাইফুজ্জামান চৌধুরী সাহেবের কাছে যদি এত টাকা থাকে, আহ মানে শেখ পরিবারের কাছে কত টাকা আছে অনলি গড নোস। আমার তো এখন কোনো সংখ্যা বললেও মনে হয় কম বলে ফেলবো, এর থেকে কোনো সংখ্যা না বলাই ভালো। এরকম একটা সিচুয়েশন হয়েছে। আর আরেক দিক দিয়ে দেখেন যে উনি কিন্তু বলতেছেন যে উনি দেশের বাইরে পালাই গেছেন। এইটা, দিস ইজ এ ভেরি বিগ কনসার্ন, যে অনেকগুলো লোক আহ, মনে হচ্ছে যে তারা দেশের বাইরে পালাই গেছেন সম্ভবত। আর মির্জা ভাই যে প্রথম পয়েন্টটা বলছিল যে অনেক ছোট ছোট আজে বাজে মামলা করা হচ্ছে, যেমন সাকিব আল হাসানের নামে হত্যা মামলা করা হয়েছে, এই ধরনের জিনিসগুলো। এইখানে আমি একটু ডেভিলস অ্যাডভোকেট প্লে করি। মামলা পর্যন্ত তার উপদেষ্টারা যাচ্ছে না, মামলা টামলা এগুলি করতেছে হইলো গিয়ে ইয়ের লোকজনই, এই এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচারের লোকজনই, পুলিশ করতেছে, অথবা হয়তো পাবলিক প্রসিকিউটর করতেছে, অথবা সাধারণ লোকজন গিয়ে করতেছে যারা ইয়ে হইতেছে। সমস্যা হলো কি, পুরা সিস্টেমটার মধ্যে সবাই তো আওয়ামী লীগের লোক। গত 17 বছরে সবাই আওয়ামী লীগের লোক। আমার এখনো মাথায় ঢুকে না যে এটা দ্রুত কোনোভাবে ফিক্স করা সম্ভব বলে আমার মনে হয় না। এটা ফিক্স করতে বহু বছর লেগে যাবে। একটা রিজনেবল মানে চলার মতো একটা অবস্থাও যদি 2 বছরে করতে পারে, এটা একটা অসম্ভব কাজকে সম্ভব করার মতো ব্যাপার হবে। কি করতে পারবে জানি না। আমি এই দিক দিয়ে ওনারা আস্তে আস্তে আগাইতেছে, যেরকম ওনারা মিলিটারিতে বেশ কিছু অফিসারকে বাধ্যতামূলক অবসর গ্রহণ করাইছেন, একজনকে অ্যারেস্ট করাইছেন, কয়েকজনকে অ্যারেস্ট করাইছেন। এই যে এগুলো হচ্ছে, তো আস্তে আস্তে হচ্ছে। ওভারনাইট করার সম্ভাবনা, ওভারনাইট করলে ওই দিন রাত্রেই করে ফেলা উচিত ছিল। একেবারে যেই দিন শপথ গ্রহণ করছে ওই দিনই যদি তারা এগুলি করে ফেলতো, বড় বড় কাজ, তাইলে ভালো হইতো। যেহেতু ওই দিনই করতে পারেনি, তারা ধীরে চলো নীতিতে গেছে, এখন তাদেরকে ধীরে চলো নীতিতে যেতে হবে, এটা আর কোনো রাস্তা নাই। কারণ আমরা যেমন এনএসআই নিয়ে একটা জিনিস লেখালেখি হচ্ছে, জাস্ট গিভ ইউ এন এক্সাম্পল। গত 17 বছরে
গত 15 বছরে এনএসআই তে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে একেবারে ফিল্ড অফিসার থেকে ডিডি পর্যন্ত, যেখানে প্রত্যেকটা পজিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবাই ছাত্রলীগ, অ্যাবসোলুটলি সব ছাত্রলীগ। এখন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বাংলাদেশের, যেটা আমেরিকার এনএস এর বরাবর, রাইট, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির বরাবর, এই 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 এজেন্সিটা কাজই করে হলো একেবারে সারা দেশের থেকে ইনফরমেশন একেবারে মাটি থেকে টোকাই নিয়ে এসে ওই ইনফরমেশন অ্যানালাইসিস করে প্রাইম মিনিস্টার টেবিলে নিয়ে দেওয়া, সেই যেটা এখন প্রধান উপদেষ্টা টেবিলে যাওয়ার কথা। সেই এরকম বড় একটা অর্গানাইজেশন যেটা সবখানে থাকে, মিলিটারি ইন্টেলিজেন্স ডিজিএফআই এরও যেখানে যেখানে থাকার ক্ষমতা নাই, এনএসআই সেখানে সেখানে থাকার ক্ষমতা আছে, কারণ এটা এনএসআই কিন্তু ডেজিগনেটেড ফিল্ড অফ। বাংলাদেশের হাইয়েস্ট ইন্টেলিজেন্স বডি হচ্ছে এনএসআই, হ্যাঁ, হাইয়েস্ট টপ। হ্যাঁ, এবং খুব ভালো ওয়েল স্প্রেড, খুবই ভালো ওয়েল স্প্রেড, প্রত্যেকটা জেলায় অফিস আছে, প্রত্যেকটা জেলায় একেবারে ভালো ওয়েল স্টাফ ফিল্ড অফিসার থেকে শুরু করে ডিডি পর্যন্ত আছে। সো এরকম একটা অর্গানাইজেশনে সবাই যদি একটা মানে একটা পলিটিক্যাল পার্টির এক্স সদস্যদেরকে না হয়, এখন আমাকে বলেন এই এনএসআই কিভাবে ক্লিন করবে? আপনি কি কালকে এনএসআই সবাইকে বের করে নতুন লোক নিয়ে নেবেন? ইটস নট পসিবল। অনেক কিছু প্রসিডিউরাল ব্যাপারও তো আছে, এগুলো শিখতেও তো আমি মানুষের সময় লাগে। আমি এখানে রাশেদ ভাই, আমি ধরেন মানে এনএসআই এর কাজকর্ম তো আসলে কতটা, তারা যে আসলে কতটুকু কাজ করে আর কতটুকু মানে অকাজ করে, এটা তো আমি আমার নিজের দুই একটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি আমার নিজের চোখে। যেটা হয় যে আমি যখন আর্মিতে থাকতে, আমি যখন ছিলাম, আম মা আমি ২০১২ থেকে ২০১৪ এরকম একটা সময় আমি ঢাকায় আমার যখন পোস্টিং, আমি 46 ব্রিগেড, আজকে যেটা ঢাকায় সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে মিলিটারি আ যে ইয়েটা আউটফিট, যেটা 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড। এই ব্রিগেডে যখন আমি ছিলাম, তখন আমার বেশ কিছু ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলের কিছু আ ইভেন্ট আ খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছিল। তো যেটা হয় যে এই ধরনের যেকোনো প্রোগ্রামে যখন কোন স্টেট ডিক্লেয়ার্ড, মানে ধরেন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অথবা কোন স্টেট ডিক্লেয়ার্ড কোন ভিভিআইপি যখন অ্যাটেন্ড করে, তো সেখানে এসএসএফ হচ্ছে গিয়ে প্রোটেকশন দেয়। এবং এসএসএফ এর একটা খুব ডিটেইল একটা মিটিং হয়। এবং যেই মিটিং এ আ সবাই একদম ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, পুলিশ, যতগুলা স্টেক হোল্ডার, প্রত্যেকটা স্টেক হোল্ডারের আ একজন করে রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকে। এবং ওখানে ওটার মূল কথাবার্তা যা বলার এসএসএফই বলে। আমরা সবাই হচ্ছে গিয়ে ঠিক আছে, আমরা আমাদের সময় মতো যেখানে, যেখানে প্রয়োজন আমরা শুধু ইনপুট দেই। তো আমার এখনো স্পষ্ট মনে আছে যে এরকম আমার ২-৩ টা মিটিং এ এনএসআই এর একজন আ এডি সম্ভবত, একজন সেখানে তাকে আমি মোটামুটি রেগুলার দেখতাম। এবং সেই এনএসআই এর এডি তার আ কথাবার্তায় মানে আপনার মনে হবে না যে এই লোকটা সরকারি চাকরি করে। তার কথাবার্তাটাই হচ্ছে গিয়ে একজন ওই যে ঠিক ইউনিভার্সিটির একটা ছাত্রদল, সরি, একটা ছাত্রলীগের ক্যাডার ঠিক যেই ভাষায় কথা বলবে, তো সে ঠিক ওই একই ভাষাতেই কথা বলত। এবং আমার স্পষ্ট মনে আছে এটা ২০১৪ সালে ঢাকায় যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আপনাদের যদি মনে থাকে। তো টি-20 ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে, যেটা আমাদের ঢাকা মানে গুলিস্তানে, যেটা মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটার নাম। জানি না হুম, এখন হুম, হুম। ওই নাম আছে কিনা। তো সেই স্টেডিয়ামে ওখানে ওই যে এ আর রহমানের কনসার্ট হবে। তো সেই এ আর রহমান এবং ওইটা ছিল ওই যে উদ্বোধনী অনুষ্ঠানের পরে এ আর রহমানের কনসার্ট হবে। তো সেখানে তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যেহেতু থাকবেন, তো ন্যাচারালি ওখানে এসএসএফ এর প্রোডাকশন থাকবে। তো এসএসএফ এর একটা ইয়ে হলো। এবং সেই যে ইভেন্টটা, ওই ইভেন্টটা আবার এটার আমাদের ইভেন্টটা অর্গানাইজ করেছিল হচ্ছে গিয়ে আর্মি, বাংলাদেশ আর্মি। এবং আরো একটু মানে স্পেসিফিক্যালি বললে 46 ব্রিগেড ছিলাম। আমরাই ছিলাম ওটার মেইন অর্গানাইজার। তো ন্যাচারালি আমরা সবাই ওটাতে খুব মানে ডিপলি ইনভলভড। তো সেখানে আ মিটিং হচ্ছে। তো মিটিং এর মধ্যে ওই যে স্টেডিয়ামেরই একটা বড় কনফারেন্স রুমে বিসিবির একটা, এখানে বিসিবি না কাদের জানি আমি সিউর না। বিসিবি অথবা বাফুফের মনে হয় একটা ইয়ে ছিল। বাট যেহেতু সরি, যেহেতু এটা মানে আমাদের ক্রিকেট রিলেটেড টি-20 ওয়ার্ল্ড কাপের ইভেন্ট ওটা। তো এইজন্য এটা বিসিবি হচ্ছে কি হোস্ট করছিল। তো সেখানে এই এনএসআই এর একজন ভদ্রলোক উনি ওখানে উপস্থিত। তো যে স্টেডিয়ামে যে স্টেডিয়াম মার্কেট, যে সেই মার্কেটের মালিক সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, সেই দুজনও ওখানে উপস্থিত। কারণ যেহেতু উনারা মানে সবগুলা যে ওই স্টেডিয়ামে যে মার্কেটের যত দোকান, এই দোকানগুলার তো তাদের দোকান মালিকদের তো প্রতিনিধিকে থাকতে হবে। তো ওখানে তারা আছে। তো ওইখানে ইয়েতে এক মিটিং এর এক পর্যায়ে তাদেরকে বলা হলো যে ঠিক আছে, আমরা তো
এই অমুক দিন এতটার সময় উদ্বোধন হবে বা এতটার সময় অনুষ্ঠান হবে, তো আপনাদেরকে তার ওই দিন সকাল থেকে বা একটা টাইম দিয়ে দেওয়া হলো যে ওই দিন সকাল অথবা তার আগের দিন রাত্রেবেলা থেকে আপনাদেরকে আপনাদের মার্কেটের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। তো ন্যাচারালি যিনি মালিক সমিতির, যে দোকান মালিক সমিতির যিনি সভাপতি বা যে ভদ্রলোক ছিলেন, খুবই মানে বয়স্ক একজন, বোঝাই যাচ্ছে যে অনেক বয়স্ক মুরব্বী টাইপের একজন মানুষ, দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, খুব দেখে বোঝা যাচ্ছে উনি খুব পরহেজগার। তো ভদ্রলোক হচ্ছে গিয়ে স্বাভাবিক, উনি তো এসেছেন সেই দোকান মালিকের দের প্রতিনিধি হিসাবে, তো ন্যাচারালি উনি তো তাদের স্বার্থটাই দেখবেন, উনি তো আসছেন এখানে তাদের স্বার্থ ইয়া করার জন্য। তো উনি এটা নিয়ে একটু একটু দনমন করছিলেন, একটু গাইগুই করছিলেন যে স্যার আমাদের আর একটু সময় দেওয়া যায় না, বুঝিনি তো আমাদের ব্যবসা ট্যাবসা আছে, আমাদের তো এটা আমাদের রুজি রুটি। তো কথায় কথায় এই ভদ্রলোক উনি একবার মুখ ফসকে বলে ফেললেন যে স্যার এই ঢাকা স্টেডিয়ামে যখনই কোনো অনুষ্ঠান হয় আমরাই তো, আমাদেরকেই তো লসটা তো আমাদেরই হয়। এই পুরো মিটিং এ ওই এনএসআই এর লোকের আর কোনো তার ইনপুট ছিল না। তার ইনপুট ছিল ওই একটা জায়গাতে, সে খপ করে একদম তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললেন আপনি? কি বললেন আপনি? ঢাকা স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। একদম জায়গা মতো ভরে রেখে দিব আপনাদেরকে। আমি কিন্তু সব নোট করতেছি। এই ছিল এনএসআই এর সেই সেই এডির পুরো মিটিং এ তার ইনপুট, যে সেই মালিক সমিতির সভাপতি সে একবার মুখ ফসকে ঢাকা স্টেডিয়ামে বলে ফেলেছে, এবং এই পুরো মিটিং এ সে এনএসআই, এই হচ্ছে কি আমাদের এনএসআই এর কাজ। হ্যাঁ, তো এবং আপনি তাহলে দেন ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনি এত বছর ধরে ছাত্রলীগের এদেরকে রিক্রুট করে করে, এবং এটা নিয়ে তো ইভেন পত্র পত্রিকাতে অনেক লেখালেখি হয়েছে যে হ্যাঁ এতশো বা এই এতজন এদের সুপারিশনামা পাঠানো হয়েছে এনএসআই রিক্রুটিং এর সময়। তো ন্যাচারালি, এবং এটা কিন্তু আমারও একটা পয়েন্ট ছিল যে এখানে তো শুধু এনএসআই না, আপনি দেখেন পুলিশ এখন পর্যন্ত, আমার ধারণা পুলিশের যে বাংলাদেশের যে ওভারঅল যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটির প্রবাবলি 50% ও এখনো আমরা রিকভার করতে পারি নাই, কারণ অনেক পুলিশ 30% না, 30% না। এখনো তারা অ্যাবসেন্ট। তারা তাদের মানে যেটাকে আমরা আর্মির ভাষায় বলি ডেজার্টার, যে তারা দে ডেজার্টেড দেয়ার ডিউটি, বা আমরা আরো যেটা আমরা আর্মিতে আমরা যেটাকে বলি অ্যাবসেন্ট উইদাউট লিভ, যে আপনি যেই নামেই বলেন না কেন। আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে, এবং কেন আমাদের এই আজকে আমরা যেটা বলছিলাম যে সরকারের যে বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো নিয়ে, আমার মনে হয় যে এই সমস্ত কিছু কিছু জায়গাতে সরকারের খুব বোল্ড কিছু ডিসিশন নেওয়া দরকার, বোল্ড এবং ড্রাস্টিক, এবং টু সাম এক্সটেন্ট আমি বলবো রাডিকাল। এই ধরনের ক্ষেত্রে আমার তো মনে হয় তারা বলে দিতে পারে যে ঠিক আছে, তোমাদেরকে সময় দেওয়া হচ্ছিল, যারা আসো নাই এত তারিখ থেকে তোমরা সবাই বরখাস্ত। আমরা দরকার হলে স্পেশাল অবশ্যই স্পেশাল রিক্রুটমেন্ট করি, স্পেশাল রিক্রুটমেন্ট করে আমরা হচ্ছে গিয়ে নতুন লোক, এবং বাংলাদেশে তো এখন তরুণ, বিশেষ করে যেই তরুণরা দেশ স্বাধীন করলো আবার, তাদের ভিতরে তো আমি বলবো যে মানে রিক্রুটমেন্টের অনেক একটা ভাস্ট আমাদের অপরচুনিটি আছে, যে একদম ইয়াং ব্লাড, ফ্রেশ ব্লাড, তাদেরকে আমরা পুলিশে ইয়ে করতে পারি। এবং educated আমার and motivated, right? exactly, Educated and motivated. এবং আমার মনে হয় এটা দিস ইজ দি মানে একদম গোল্ডেন অপরচুনিটি, যে যেখানে আমরা বিভিন্ন সেক্টর গুলোকে রিফর্ম করার কথা বলছি, এই পুলিশকে রিফর্ম করার একটা হিউজ অপরচুনিটি এটা, যে ঠিক আছে যারা আসে নাই তারা আসে নাই, তাদেরকে আর আসার প্রয়োজন নাই, তাদেরকে লেটস ডিসকার্ড দেম, করে আমরা একদম ইয়াং ব্লাড, ফ্রেশ ব্লাড, এদেরকে এডুকেটেড, মোটিভেটেড, এদেরকে দিয়ে আমরা মানে আমরা লেটস মানে মেক এ নিউ পুলিশ। আমরা তো, আমরা যদি 1971 সালের কথা চিন্তা করি, তখনও তো অনেকটা হয়তো এরকমই অবস্থা ছিল, তাই না? ললেসনেস সবকিছু মিলে তো এরকমই অবস্থা ছিল, এবং সেখান থেকেও তো আমরা, ওইটা তো তাও যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, এখন তো আমরা সেই রকম যুদ্ধ বিধ্বস্ত দেশ না, আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। তো এই ইনফ্রাস্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে আমরা, আমরা তো পুলিশ, আমরা যে এতগুলো সেক্টরের রিফর্মের কথা বলছি, আমার তো মনে হয় যে এই লোকগুলা পালায় গিয়ে তারা আমাদেরকে পুলিশকে রিফর্ম করার একটা ভালো সুযোগ আমাদেরকে তৈরি করে দিল। এই সুযোগটা নিতে হবে কাকে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং একটা খুব ড্রাস্টিক এবং রেডিক্যাল এবং বোল্ড একটা ডিসিশন দিয়ে। এখানে তাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে পুরা সারা দেশের মানুষ, ছাত্র সমাজ তো, কারণ এরা তো আন্দোলন, এই সরকারটা তো এই আন্দোলনেরই ফসল। অবশ্যই ছাত্র জনতা তো তাদের পিছনে থাকবে, এবং পুরো সারা দেশের মানুষ হচ্ছে গিয়ে এখন সরকারকে সাপোর্ট করবে যদি এরকম একটা বোল্ড ডিসিশন আমরা নিতে পারি। এবং আমরা কিন্তু দেখেছি, আপনি যেটা একটু আগে বলছিলেন না, যে প্রথম রাতেই যদি গ্রেফতার করে ফেলা হতো, যেটাকে আমরা ওই যে কি হিট দিয়ে মানে একটা কথা আছে না, যে মানে হিট দিয়ে আয়রন, When the iron is hot, আপনি হ্যাঁ, তখনই সে মানে আপনি যখন তাওয়াটা আপনার গরম আছে, গরম তাওয়াতে আপনি যদি আগুন বন্ধ করে দেওয়ার পরেও আপনি কিন্তু একটা দুইটা রুটি আপনি ফাও সেকে ফেলতে পারবেন, তাওয়া গরম থাকতে থাকতে। একবার তাওয়া ঠান্ডা হয়ে গেলে তখন মানে কেউ আর ওইটা নিয়ে
কোনো উচ্চবাচ্য করবে না। তো আমাদের কিন্তু ওই একটা সুযোগ ছিল যে যখন ওই ৫ তারিখে বা যে ৬ তারিখে বা ৭ তারিখে যখনই ধরেন না সরি সরকার তো ৮ তারিখে শপথ নিল। হ্যাঁ, হ্যাঁ। ওই সময় কিন্তু একটা সুযোগ ছিল যে ঠিক আছে একটা ম্যাসিভ আমরা একটা ধরপাকড় করে একবারে না, সবাইকে উনাদের মোকাবেলা হাতে যে 600 লোক ছিল না, ওই দিনই গ্রেফতার করে ফেলা উচিত ছিল ওই রাইট। 600 লোককে। এটা একটা একটা জানেন আমাদের এইটা কিন্তু খুবই একটা স্ট্র্যাটেজিক মুভ হইতো। এটা করলে অ্যাটলিস্ট এই যে পুরা প্রশাসন জুড়ে, তারপর ল এনফোর্সমেন্টের ভিতরে যে আওয়ামী লীগের এলিমেন্ট গুলি আছে, একেবারে আন্ধা আওয়ামী লীগ, এগুলি কিন্তু ভয় পেয়ে যেত। ওই একসঙ্গে যদি কয়েকশো লোককে গ্রেফতার করে ফেলা হইতো যারা তাদের কাস্টডিতে ছিল, দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি। আমরা জানি না এদেরকে নিয়ে কি করছে, হয়তো তারা মিলিটারির ভিতরেই আছে। আপনি কিছু শুনছেন এই ব্যাপারে? এখন পর্যন্ত না। এবং এটা কিন্তু এই যে এটা কিন্তু শুধু ধরেন যে গ্রেফতার করা তা না। ওইটা আমাদের একটা সময় ছিল যে যেখানে আমাদের একটা ম্যাসিভ ক্লিনজিং দরকার ছিল আমাদের প্রত্যেকটা মেইন সেক্টর গুলাতে। এটা হতে পারে আর্মি, এটা হতে পারে পুলিশ, এটা হতে পারে অ্যাডমিনিস্ট্রেশন, হতে পারে জুডিশিয়ারি। জুডিশিয়ারিতে আমরা দেখেছি আপনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট লেভেলে হয়তো একটা রদবদল ভালো রকমের হয়েছে। কিন্তু আপনি লোয়ার কোর্ট গুলাতে কিন্তু এখনো একই সব এরাই কিন্তু বসা। লোয়ার কোর্ট হ্যাঁ, গুলো পিপি যারা আছে, হ্যাঁ? যারা অ্যাটর্নি জেনারেলস বা ওই যে সহকারী অ্যাটর্নি জেনারেল লেভেলে অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে এখনো সেই আগের বসানো লোকজনই কিন্তু রয়ে গেছে। এবং হ্যাঁ, আপনি ম্যাজিস্ট্রেট যদি তো দেখেন সবাই ওদের লোক। এই যে অনেক বড় আ যারা দাগী আসামিরা যারা ছিল বা যারা হচ্ছে গিয়ে দণ্ডপ্রাপ্ত যারা ছিল অনেকেই কিন্তু এর মধ্যেই জামিন পেয়ে তারা বের হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমরা দেরি করে ফেলেছি। একটা খুব ড্রাস্টিক এবং বোল্ড ডিসিশন দরকার ছিল শুরুতেই। এবং আমি জানি না এখনো যদি আমরা নেই হয়তো কিছুটা আমরা সালভেজ করতে পারবো। কিছু বোল্ড ডিসিশন আমাদের নেয়া দরকার। সেটা বললাম তো মিলিটারি তো আমি যদি চিন্তা করি যে একমাত্র একজন বাংলাদেশের যতগুলা ডিভিশন আছে, হ্যাঁ? একমাত্র যশোরের ওই একটা ৫৫ ডিভিশনের জিওসি ছাড়া বাকি সব জিওসিরা কিন্তু এখনো ওই আগের রেজিমের বসানো জিওসিরাই রয়ে গেছে। এবং আমি যেটা জানি ভেতরের থেকে কারণ আমি তো অলমোস্ট এভরি আদার ডে আমি কারো না কারো সাথে আমার কথা হচ্ছে। বিশেষ করে জুনিয়র অফিসারদের সাথে আমার কথাবার্তা হয়। সবার ভিতরে একটা চরম হতাশা যে স্যার আমাদের জিওসিরা আমাদেরকে কাজ করতে দিচ্ছেন না। আমাদের জিওসিরা আমাদের ব্রিগেড কমান্ডাররা আমাদেরকে কাজ করতে দিচ্ছেন না। আমাদের ইনিশিয়েটিভ গুলাকে উনারা কার্টেল করে দিচ্ছেন। আমরা চাচ্ছি যে কাজ করার জন্য। আমরা একটু আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমরা উদ্যোগ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি যে আমরা ঠিক আছে অপারেশন করব একটু আমরা মানে মানে ভিজিবল কিছু আমরা দেখাবো। কিন্তু সেটা আমাদেরকে করতে দিচ্ছেন না। তো এবং এটা কিন্তু সব আমি সিলেটের থেকেও এই খবর পেয়েছি। আমি রামু থেকে এই খবর পেয়েছি। আমি বরিশাল থেকে এই খবর পেয়েছি। আমি যশোর থেকে তো অবশ্যই পেয়েছি। সাভার থেকে পেয়েছি, রংপুর, বগুড়া সবগুলো ডিভিশন থেকে আমি পেয়েছি। তো এবং এটা গেল আমি মিলিটারির কথা বলছি। সেম একই জিনিস পুলিশের ক্ষেত্রেও আপনি দেখেন পুলিশের মানে কয়টা এসপি কে আমরা ইয়ে করতে পেরেছি? বা ডিসি দের কথা যদি চিন্তা করি অ্যাডমিনিস্ট্রেশন এর কয়জন ডিসি কে আমরা আমরা ইয়ে করতে পেরেছি? আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে ডিসি তো পেরেছি। যার নতুন নিয়োগ এই হলো, আমরা না, তো এগুলা দেখতেছি সব আলোচনা করে লাভটা কি? আমি তো এই কথাটা বুঝতেছি না। আমরা কেন এই কথাগুলো বলতেছি? তো সেম না কথা হয়ে গেল, যেটা ফেসবুকের মধ্যে মানুষ যেসব কথা বলতেছে, গ্রুপের মধ্যে মানুষ যেসব কথা বলে, যত সব ননসেন্সিক্যাল কথাবার্তা, এগুলারে তুমি যদি এখন বাদ দাও তাহলে তোমার পুরো সিস্টেম কোলাপস করবো, কিছুই করতে পারবো না। তুমি মনে করো যে এরা জানে না এগুলা, কিন্তু পারবে মির্জা না তো ভাই, কিছু করতে না, এখন। মির্জা ভাই তুমি এট যদি লিস্ট এদেরকে এখন বাদ দাও, তোমার এমনিতেই তোমার 70% পুলিশ নেই, পলাই গেছে, তাহলে তারপর তুমি যদি আরো পাস করো, তুমি ভরবা কারে? লোক গোলা কই? সেই লোক বল তো নাই, বা লোক বল যদি না। থাকে, যেই মির্জা যে ভাই, আপনি মেইন। সেইভাবে পাঠ করবেন না। আপনি আপনি স্ট্র্যাটেজিক্যালি স্ট্রাইক করবেন। আপনি বেছে না, বেছে বাট সেই জিনিসটা হাইয়েস্ট করবো কারা? ইম্প্যাক্টের কয়জনে করবেন, প্রথম ওরা তো কথা হলো কাউকে তাদের করতে সেই মোটিভেশন নাই, তাদের সেই বুদ্ধি আছে কিনা জানি না, তাদের সেই মানে প্রথম কথা, তাদের তাদের লোক বল সময় কিছুই নাই ওইটার জন্য। তোমার এই কাজগুলা করার জন্য একটা ম্যান্ডেট ওয়ালা সরকার থাকে, তাদের তো কোনো মানে ওই ধরনের তোমার রিচই নেই। ধরো লেসে বিএনপি, লেসে আমি একদম, যদি ধরো বিএনপি একটা ক্ষমতা নিত, অথবা একটা বিপ্লবী দল বা একটা জাতীয় সরকার ক্ষমতা নিত, তাহলে তারা এই ধরনের কাজ মানে গিয়া করতে পারতো, যেটা ছাত্ররা করতেছে এখানে সেখানে দৌড়ে দৌড়ে গিয়া এটা সেটা করতেছে, বাট দ্যাটস নট দেয়ার জব। এই এই কাজগুলা মানে গ্র্যান্ড স্কেলে, মানে যেই লোকগুলার নিয়োগ দিচ্ছে, যে ইন্টারিম গভর্নমেন্ট অথবা যারা এই পাওয়ার মানে থিঙ্কিং এর মধ্যে আছে, তাদের এগুলো চিন্তা করার দরকার ছিল। এটা তো তারা করতেছে না। কিন্তু ওই যে এই যেই লেভেলে তোমরা বলতেছো, ওই লেভেলে পাস করা সম্ভব না এখন। এবার এগুলো আমরা বলতে পারবো একে সেকে ধরো, এটা সেটা করো, এ পালায় গেল, এটা এগুলো মানে করতে পারবো না এখন, এখন না পারার আমি কোনো তো চান্সই নেই। মির্জা ভাই
আমরা তো বলতেছি না আপনি একদম সব তছনছ করে ফেলেন। আমি যদি এইভাবে চিন্তা করি যে আপনি আর্মিতে জাস্ট ৮ জন ১০ জন জেনারেলকে বাড়ি পাঠায় দেন, হুম। আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এরকম ম্যাক্সিমাম ১২ থেকে ১৫ জন সচিবকে আপনি বাড়ি পাঠায় দেন। সেম পুলিশের ক্ষেত্রেও আপনি অ্যাডিশনাল ডিআইজি বা ডিআইজি বা অ্যাডিশনাল আইজি লেভেলের তা এরকম আপনি কিন্তু মনিরুল আবার লুকায় লুকায় সে সাংবাদিকের সাথে কথা বলে, এবং সে বলে সে নাকি জঙ্গিদের ভয় লুকায় আছে, তার সাজানো নাটকের ভয় সে লুকায় আছে। এটা এটা কেমনে করতে দেয় বলেন আমাকে? এটা তো তারা এটা অ্যালাউ করতে দিব করতেছে। কেন? এটা তো ধরতে পারতেছে না তারা, এই কারণে মানে প্রবলেম হতেছে। আপনার কি মনে হয় মিলিটারির ইয়ং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিলে তাদের ২৪ ঘন্টার বেশি সময় লাগবে মনিরুলের কানে ধরে নিয়ে আসতে? বলেন আমাকে। বা ইচ্ছা থাকলে তো হবে। আমরা যেটা বুঝতেছি, যেমন আমি আমার পয়েন্ট অফ ভিউটা যেটা বলছি, যে উনাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট, উনাদের অ্যাপ্রোচ ধীরে চলো নীতিতে চলে গেছে, এখন উনারা ড্যামেজ কন্ট্রোল করে আস্তে 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 জোরটুক করতে পারে, সেভাবেই কাজ করবে, এটাই বোঝা যাইতেছে। আরেকটা জিনিস বলে রাখি, যে গতকালকে তারেক রহমানের একটা কথা আমার খুব ভালো লাগছে। তারেক রহমান যখন বলছে যে এই গভর্নমেন্ট যদি ফেল করে এটা হবে আমাদের সবার কালেকটিভ ফেলিওর, দিস ইজ এ ভেরি ভেরি গুড থিং হি সেড। যে এই এই গভর্নমেন্টকে আমাদের প্রেসার দিয়ে হোক, জোর করে হোক, আদর করে হোক, সাহায্য করে হোক, যেইভাবেই হোক এই গভর্নমেন্টকে আমাদের সাকসেসফুল করতে হবে, আদারওয়াইজ ইটস কানা বি এ বিগ ফেলিওর ফর অল অফ আস। আমার কাছে এই জিনিসটা খুবই না, ভালো লাগছে, ইটস এ সেটার ভেরি জন্যই তো আমরা শোটা করলাম। দেখো পুরো মানে আলোচনাটা একটু ডিটেল হয়ে গেছে। এই যে তুমি যে বললা যে মানে কি বলো, তারেক রহমান ভালো বলছে, এটা ওনার বক্তব্যটা অনেকেই পছন্দ করছে এবং মানে আমাদেরও পছন্দ হয়েছে। বাট আমি জানি না এটা ভ্যালু করার মতো মানুষজন আছে কতটুকু। মানে ওয়ান অফ দ্য ম্যাচিওর, ওনার সবচেয়ে ম্যাচিওর একটা বক্তব্যের একটা হবে এটার মধ্যে। কিন্তু যেই জিনিসগুলো বলতেছে, এই যে ধরো বললা যে সবাই আমাদের কালেক্টিভ ফেলিয়ার হবে, আমরা তো কালেকটিভলি কাজই করতে পারতেছি না। তুমি দেখো বিএনপির আমরা যদি সমালোচনা করি, তাহলে বিএনপির লোকজন কি করলো, মানে মাঠ পর্যায়ে প্রথম কথা হলো নেতারা পারলো না যে একদম লোয়ার লেভেলের নেতাগুলা ডে ওয়ান থেকে তারা এই খাল ঘাট মাঠ ঘাট, এই টোল প্লাজা এটা সেটা সব দখল করা শুরু করলো। তারা কিছু ভালো ভালো স্টেপ নিছে, বাট এখন কথা হলো এটা এটা তারা ই করলো কেন? এটা তো তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো না। আমরা ঠিক আছে আমরা বললাম যে জামাত শুরু করলো বিএনপির বিরুদ্ধে লাগা, এই সমন্বয়কারীদের বিরুদ্ধে, মানে এখন তো সবাই লেগে গেছে গিয়ে এদেরকে ভিলিফাই করার জন্য। এবং এদের নিয়ে আমি বেশি চিন্তা করি, কারণ আমাদের যে বিরুদ্ধে যে বট বাহিনীগুলো ছিল, তারপরে যে তোমার এই টিম যেগুলো বাইরে হয়েছে যেগুলি ভয়ঙ্কর, তারা এই পোলাপান গুলার পিছনে লাগছে। যত ধরনের নোংরা নিউজ গুজব হাবিজাবি ছড়ানো হইতেছে, এবং এই ছেলেগুলারে মানে দাঁড় করাই দিতেছে বিএনপির বিরুদ্ধে, অথবা তোমার এই জামাতের বিরুদ্ধে, অথবা মানে আমাদের বিরুদ্ধে, মানে এইসব মতো। তো একটা ইন ফাইটিং শুরু হয়ে গেছে। তো আমাদের প্রথম কথা ছিল যে ঐক্য ঐক্য তো আমরা করতে পারলাম না, তারপর আমরা মানে শৃঙ্খলা ওইটাই। বজায় রাখতে পারতেছি না। তো এই জিনিসগুলাই কালেক্ট করার জন্যই আজকের শোটা আমরা করতে চেয়েছিলাম, যে বেসিক্যালি উই আর রানিং, মানে সেম, উই আর বেসিক্যালি হেডলেস চিকেন। মানে আমার মাঝে মাঝে এখন এমন মনে হয় যে ওয়াই আমি কেন চিন্তা করতে যাব যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে একজনকে পিটাই মেরে ফেলছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজনকে পিটাই মেরে ফেলছে। তো তুমি আবরারের জন্য কানবা, তুমি ইসের জন্য কানবা, তো এই লোকটারও তো এটাও তো জান, ঠিক না? চোর হোক যার হোক, ছাত্রলীগ হোক, হোয়াট এভার, ইউ ক্যানট ডু দ্যাট। লাইক তুমি যদি হও, পিনাকিদা ওই দিন আসছিল শোর মধ্যে, সম্ভবত সাফাত ছিল, তো পিনাকিদা একটা বিউটিফুল কথা বলছে, মজলুম অলওয়েজ মানে উইন করবে। তুমি যদি হ্যাঁ, তাদের মজলুম বানাও, তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আর আমাদের, আমরা এত কিছু দেখার পরে, এত অত্যাচার সহ্য করার পরে, এরপর যদি আবার ফ্যাসিস্ট ফেরত আসে এবং আমাদের এর চেয়ে আর মানে তখন তো আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। মানে উই আর বেসিক্যালি। মির্জা ভাই, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। আপনি বলছেন এরপরে যে ফ্যাসিস্ট ফিরত আসে, এইখানে বাংলাদেশের মানুষজন মোটা দাগে একটা জিনিস বুঝতে ভুল করতেছে। এরা ভাবতেছে কি আওয়ামী লীগই ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট মানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর আসবে না, কিন্তু ফ্যাসিস্ট আসবে, আসতে পারে অন্য রূপে অন্য কোনো ফরম্যাটে। এই জিনিসটাই বাংলাদেশের মানুষের মাথায় ঢুকতেছে না। তারা ভাবছে কি আওয়ামী লীগ ইজ ডান ফর এ ফরসিয়েবল ফিউচার, আওয়ামী লীগ ইজ ডান, উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট। বাট আওয়ামী লীগের নামে তো আসবে না, পুরো একটা অ্যাবসলিউটলি সামথিং নিউ দিয়ে আসবে, যেটা আমরা বুঝতেছিও না।
এই জিনিসটা তো বাংলাদেশের মানুষজন বুঝতেছে না, এই জন্যই তো এরকম গরু ছাগলের মতো আচরণ করতেছে সবাই মিলে। না, ফ্যাসিজম তো আমাদের ভিতরেই আছে, এটা তো ওই যে মব জাস্টিস, হ্যাঁ, তারপর এটা তো আমি এটা এগ্রি করি। তারপর মানে যা যা আমরা করতেছি সবই তো মোটামুটি ফ্যাসিস্ট টাইপের চিন্তা ভাবনা। হ্যাঁ, এই যে তোমার হ্যাঁ, এই মাজার মাজার ভাঙলাম, মাজার ভাঙা মেয়েদেরকে যদি হলো, পিটাইলাম। মেয়েদেরকে পিটানো বা হোয়াটএভার, পতিতা বইলা তাদেরকে ট্যাগ করা, এটা সেটা করা, তারপর মানে সবই তো মোটামুটি, আমরা তো কোনো ভালো কিছু করতে পারিনি। এবং তার চেয়ে খারাপ কথা হলো এগুলোর পিছনে ভারতের ইন্ধন আছে, আমরা খুব ভালো করে জানি। হিন্দুদের বাড়ির মধ্যে আক্রমণ, ওই যে রয়ের একজন এজেন্ট ধরা পড়লো। তারপর এই হিন্দুদের বাড়িতে তো আক্রমণ প্রথম থেকেই হয়েছে, তো ওখানে আবার কিছু দোয়াশে আছে, কারণ হলো অনেকে আওয়ামী লীগ করতো এবং হোয়াট এভার ইট ইজ। বাট এটা তো সারা পৃথিবীতে, আমি যেই ইন্ডিয়ানের সাথে কথা বলি, প্রথম কথা হলো হিন্দুর উপর আক্রমণ হয়েছে। আর আমার দেশের যে এত বড় মানুষ মারা গেছে, দে ডোন্ট হ্যাভ জিরো ফাকিং ক্লু। ঠিক আছে, তো এগুলো তো আমাদের কালেকটিভ ব্যর্থতা, আমরা তো সেই মেসেজটা দিতে পারি নাই বলে 15 বছর আমরা এদের মানে শাসনে ছিলাম। এনিওয়ে, এটাই আমি মানে আজকে একটু ফ্রাস্ট্রেশন বেশি হয়ে যেতেছে। বাট এগুলা আসলে বলার কথা, বলার দরকার, মানে সুযোগ পেয়ে বলে ফেললাম। সাফেদ ভাই, না ঠিক আছে। সাফেদ ভাই, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। সাফেদ ভাই, আপনি কি মানে আপনি ইয়েটা কিভাবে দেখতেছেন, এই যে এই মানে অনেকেই বলতেছে যে এই সরকারের উপর মিলিটারির প্রভাব আছে, আমরাও দেখতেছি যে আসলে মিলিটারি এখন এই মিলিটারির প্রভাবটা যে এই সরকারের উপর আছে, এটা কি একটা পজিটিভ প্রভাব না নেগেটিভ প্রভাব দেখতেছেন আপনি? এটা তো আর ওভারঅল মিলিটারির কথা বলা হইতেছে না, এটা টপ র্যাঙ্ক অফিসিয়ালদের কথা বলা হইতেছে। আপনি এটা কি পজিটিভ প্রভাব হিসেবে দেখতেছেন না নেগেটিভ প্রভাব হিসেবে দেখতেছেন, নাকি এখনো কমেন্ট করার সময় হয় নাই? আহ, এখন এখানে কয়েকটা জিনিস আমি যদি, এই জন্যই আমি ওই যে উপরের লেভেলে যে একটা বড় শাফলিং বা একটা ক্লেনজিং এর কথা যে বলছিলাম, যে কারণ আমি জেনারেল ওয়াকারকে আমি যতটুকু চিনি, আমি আমার আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ওনার ভিতরে ওই অ্যাম্বিশন গুলা নাই। উনি হয়তো ওনার কোনো বড় ধরনের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন ওনার হয়তো নাই, কিন্তু এবং এই জন্যই এখন পর্যন্ত কিন্তু মানে উনি হি হ্যাজ বিন এনজয়িং ওভারওয়েলমিং সাপোর্ট ফ্রম দি জুনিয়র লট। সমস্যা যেটা হয়ে গেছে, আপনি টপে ঠিক আছে, আপনি 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 বুঝতে পারছেন যে ওকে, জেনারেল ওয়াকার উনি উনার কোনো আহ উল্টাপাল্টা কোনো অ্যাম্বিশন ওনার নাই। জুনিয়র লট, ওদের 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 উপরে আমার অগাধ বিশ্বাস আছে, বিশেষ করে কারণ, এবং আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি যে এই যে 5 তারিখের যে আমাদের যে সফলতা, এটা কিন্তু মেইন কারণটাই ছিল ওরা। তিন আচ্ছা। হ্যাঁ, তারিখে যখন ওদের সাথে অফিসার্স অ্যাড্রেসের পরে যখন ওয়াকার চিফ যখন বুঝে গেলেন যে না, এদেরকে দিয়ে আর কিছু করানো মানে এই গভর্নমেন্টের পক্ষে, শেখ হাসিনার পক্ষে আর কিছু করানো যাবে না, উনি স্ট্রেট ওয়ে বলে দিলেন যে সরি, আমি আর পারবো না। 3 তারিখে এটা পরিষ্কার তো হয়েছে। definitely এটা তো পরিষ্কার। সো সো কি হচ্ছে যে আমি টপ টপ একদম দ্য টপ ম্যান, উনি, ওনাকে নিয়ে কোনো সমস্যা নাই। একদম যে আমার লোয়ার লেভেলে আমার যারা মিড র‍্যাঙ্কিং বা জুনিয়র অফিসার আছে তাদেরকে নিয়ে প্রবলেম না, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে গিয়ে চিফের আশেপাশে যারা কিছু সিনিয়র অফিসাররা আছেন এদেরকে নিয়ে। এবং এটা মিডল আমরা বারবার ম্যানেজমেন্ট। বলে আসছি, এবং আপনি দেখেন যে আপনি 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 যদি এভাবে আপনি যদি এটা একবার চিন্তা করেন যে এটা তো আমি বলবো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে সার্ভেইলেন্স এর ভেতরে থেকে কিভাবে লেফটেন্যান্ট জেনারেল মুজিব উনি পালিয়ে গেলেন, মানে ফেরার হয়ে গেলেন। এটা তো জেনারেল ওয়াক, আমি তো আমার কাছে মনে হয় যে এটা জেনারেল ওয়াকারের অথরিটিকে এটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে তার কন্ট্রোলটা হ্যাঁ, কি? যে উনি ওনার অফকোর্স। ওভারঅল ওনার ক্রেডিবিলিটিটা এখন প্রশ্নের মুখে পড়ে গেল যে কিভাবে আপনি থাকতে, কিভাবে, এবং যেখানে আপনি জানেন যে এই একটা মানুষ সেই প্রথম থেকে, ইনফ্যাক্ট উনি 5 তারিখের আগে থেকেই চেষ্টা করছিলেন যে জেনারেল ওয়াকারকে সরিয়ে নিয়ে একটা কিছু করে ফেলার জন্য। এটা তো আমরা জানি। 5 তারিখ সকালবেলাও এই তখন তো জেনারেল মুজিব উনি তো আর্মি হেডকোয়ার্টারে ছিলেন, উনি আর্মি হেডকোয়ার্টারে কিউএমজি ছিলেন, এবং উনি একদম লাস্ট ডিচ এফোর্ট উনি একটা নিয়েছিলেন সেই সময়, যে কোনোভাবে যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে উনি যদি মানে ইয়ে করতে পারেন, উনি যদি আর্মির ওভারঅল কন্ট্রোলটা নিয়ে নিতে পারেন এবং নিয়ে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় যেতে পারেন, উনি কিন্তু করেছিলেন। তো এটা জানা সত্ত্বেও তার বিরুদ্ধে একটা কঠোর কোনো অ্যাকশন না নিয়ে তাকে জাস্ট শুধু পোস্টিং করে দেয়া হলো ময়মনসিংহে, এবং সেখানেও উনাকে সার্ভেইলেন্স এ রাখা হলো, এবং সেই এমনই সার্ভেইলেন্স যে ওখান থেকে উনি সুন্দর মানে পালায় চলে গেলেন। এটা তো ডেফিনিটলি জেনারেল ওয়াকারের ক্রেডিবিলিটিটাকে একদম খুব বাজেভাবে এটা
ড্যামেজ করে দিল। হুম। তো এই আচ্ছা, জন্যই বলছিলাম যে উনার আমি আশেপাশে এই যা ঘটছে। প্রসঙ্গে আমি একটু বলি, এই যে জেনারেল ওয়াকার, সরি, ওনার ইসে না, আম, এই যে পালায় যাওয়ার যে কাহিনীগুলো, সেই পালায় যাওয়ার কাহিনীগুলো যেটা হইতেছে সেখানে, ওয়াই নট উই পুট কমন সেন্স। কমন সেন্স হলো যে এরা ঘুষ দিয়ে পালায় যেতেছে, এদের হয়তো শত কোটি টাকা লেনদেন হইতেছে এখানে। লাইক এটা এটা কি খুবই অবিশ্বাস্য কোনো ব্যাপার? এটা হইতেই পারে। সেকেন্ড থিং হলো, এই যে মুজিবের কথা বললাম বা হোয়াট এভার, এরা কিন্তু একটা গ্রুপের মধ্যে বিলং করে, তাদের ব্যাচমেট আছে, এটা আছে সেটা আছে, তারা পাওয়ার ব্লকের একটা অংশ, তাদের অনেক প্রভাবশালী মানুষের সাথে পরিচিত। আর বাংলাদেশে যেটা হয়, এরে তারে ধইরা বা তারে এই সময় উপকার করছিল, তারে ওই দিন চা খাওয়াইছিল, ওই দিন তার সাথে এইভাবে হাসছিল, এগুলা মানুষ মানে ওই যে বিবেকের উপরে আবেগ স্থান দেয় আর কি। তো মানুষ কিন্তু এটা বাংলাদেশের মানুষের নেচার, আমাদেরও নেচার, এটা বলার কিছু নাই, আমরা ওইভাবে চিন্তা করি, ওইভাবে ওইটাই আমাদের কালচার, ওইভাবে ওইভাবে আমরাই করি। তো তারে যদি কেউ ফেভার করে যে ওকে তার জান বাঁচায় দিল, অথবা দেখা গেলো জেনারেল ওয়াকারি তারা বললো যে ওকে ঠিক আছে, যা আমি তো এখন ক্ষমতায়, পালায় যাক, এটা করছে করছে ভুল করছে whatever it is। এই ধরনের কেসও হইতে পারে অনেকগুলো। তবে ওই যারা পালাইছে যে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, এই যেইগুলা দেখলাম এর মধ্যে 5 জন তুমি দেখো, ওবায়দুল কাদের, তারপর হলো নানক, তাপস, তারপর হাসান হলো মাহমুদ। আরাফাত, হাসান মাহমুদ, আর আরেকটু টক্সিক যদি নফেলও টক্সিক, আর একটু ধরতে চাও যদি ইসের যে অর্থমন্ত্রী লোকটা কি, কামাল, কামাল। এর মধ্যে এই 6 জন কিন্তু তোমার একদম মানে, তো আমার মনে হয় যে ওদের একদম রয়ের একদম ইসের ওইখান থেকে ট্রেন করে আনো, বুঝছো মানে, একদম আছে না যে 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 তোতা পাখির মতো তোমারই করা, এই যে এই লোকগুলা হইলো এরকম। হাসান মাহমুদ, তারপর ওবায়দুল কাদের, তো এই নানক টানক এরা তো সরাসরি বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, ওপেন সিক্রেট, ঠিক আছে। তো এদের পালায় যাওয়ার পিছনে ইন্ডিয়ার হাত থাকতেও পারে। মানে আমি তো ডেফিনেটলি বলবো, কারণ বাংলাদেশে আর্মির ভিতরে যদি ইনফিলট্রেশন থাকে, তারা ওইটা মানে অ্যাক্টিভিটি করছে। মানে কম গুরুত্বপূর্ণ মানুষজন ধরা খাইতেছে, যে এই লোকগুলো, যে বিমানমন্ত্রী নাকি, আমি তার নামও শুনিনি কখন। আম, তো এই ধরনের অগুরুত্বপূর্ণ কিছু মানে টোকেন টোকেন দিয়ে আসল গুলারে পাওয়া যেতেছে, এটা দ্যাট দ্যাট কুড বি মানে বিগ কেস, রাইট? এখন এক্স্যাক্টলি আমি যদি এটাই চিন্তা করছিলাম যে এখানে ধরেন জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল মুজিব যখন পালিয়ে গেলেন, তো এটার তো ব্যাখ্যা আপনি যেটা দুই রকম ব্যাখ্যা হতে পারে। এক হতে পারে অ্যাবসলিউট ফেক, এবং এটা আমার পক্ষে বিশ্বাস করাটা খুব কঠিন যে একটা মানুষ ক্যান্টনমেন্টের ভেতরে থাকে। ক্যান্টনমেন্টে তো একটা দুইটা মানুষ না, শত শত মানুষ আছে। উনি যে বাসায় থাকেন সেই বাসার সেন্টারে আছে, উনাকে বাসা থেকে বের হতে হবে। বের হয়ে উনি ক্যান্টনমেন্টের রাস্তা দিয়ে উনি এমপি চেকপোস্ট পর্যন্ত যাবেন, সেই এমপি চেকপোস্টে এমপি থাকবে। এমপির পাশাপাশি এতগুলা আমাদের আর্মির নিজস্ব ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে ওখানে, ডেফিনেটলি সেই এমপি চেকপোস্ট, আমি নিজে এত বছর ক্যান্টনমেন্টে ছিলাম, আমি তো জানি এখানে এমপি চেকপোস্টে এএসইউ অর্থাৎ আর্মি সিকিউরিটি ইউনিটের ফিল্ড মানে যারা ফিল্ড এজেন্ট তারা থাকে। এফআইইউ যেটা আমার ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট, তাদের ইয়ারা থাকে, ফিল্ড স্টাফরা থাকে। ডিজিএফআই এর এফএস মানে ফিল্ড স্টাফরা থাকে। তো এতগুলা, তারপরে আবার এবং এট লাস্ট এমপি ইটসেলফ, এতগুলো লেভেলে এতগুলো লোককে ধোকা দিয়ে কেউ জানলো না, কেউ দেখলো না, উনি উনি বের হয়ে গেলেন এবং বের হয়ে উনি নিরুদ্দেশ হয়ে গেলেন, উনি পালিয়ে গেলেন। তো এইখানে তো এটার ব্যাখ্যা ওই যে আপনি যেটা মির্জা ভাই যেটা বলছিলেন, হ্যাঁ ২ রকম ব্যাখ্যা হতে পারে যে এক, উনি পালিয়েছেন, উনি সেখানে জেনারেল ওয়াকারের ব্লেসিং নিয়েই পালিয়েছেন, যে ঠিক আছে উনি হয়তো বলছেন যে ওকে উই উইল ওভারলুক, তুমি পালায় যাও। আচ্ছা, আমি একটা অথবা কথা বলি তোমারে, এই ঢাকা ক্যান্টনমেন্টে তুমি তো ডেফিনেটলি মিলিটারি ম্যান এবং অত মানে ইসের মধ্যে, আমি একটা মজার ঘটনা বলি তোমাদের, আমাদের লাইটার নোটে শেষ করি ওইটা। আমাদের একটা গাড়ি ছিল টয়োটা করোলা, ঠিক আছে, তো 95 96 বা এই সময় হয়তো কিনা কিনা হয়েছে। তো গাড়িটার মধ্যে একটা স্টিকার ছিল, আগের যে গাড়ির মালিক ছিল সে ছিল ওই সেনাবাহিনীর কোন একটা ইসের মধ্যে, তো স্টিকারটা ছিল। ওই গাড়িটা আমি পার্সোনালি বহুদিন চালাইছি বাংলাদেশে, মানে এক সময় ঢাকা শহর দাপায় বেড়াইতাম। আম, তো যাই হোক, ক্যান্টনমেন্টের ভিতরে কতবার যে ঢুকছি গাড়ি নিয়ে, আমি তো মানে সোলজার বা মিলিটারির, ধরো আমার 14 গোষ্ঠীর মধ্যে একজনও মিলিটারি নাই বা কোনো কিছু নেই।
প্রতিবার ঢুকতাম, ওই তোমার স্টিকার দেখেই তোমার ছেড়ে দিত, হয়তো ড্রাইভার চালাইতো স্টিকার দেখে ছেড়ে দিত। তো এটা জাস্ট আমি বললাম যে ঢাকায় মানে একটা গাড়ির স্টিকার দেখে তোমার ক্যান্টনমেন্টে ঢুকা, কারণ ক্যান্টনমেন্টে ঢুকলে ওই যে তোমার ওই দিক দিয়ে বাইরে হতো, যাইতাম তো তোমার হলো বনানী তারপর গুলশানের ওই দিক। তো যাই হোক, এটা জি। আমার একটা এক্সপিরিয়েন্স বললাম আর কি, যে দিস ইজ লাইক পার্সোনালি তো ঠিক আছে, মিঠু ভাই, আমি আই গেট ইউর আই গেট ইউর পয়েন্ট। এরকমের শিথিলতা বা এরকম এরকম একটা tyranny হয়, ইয়েস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, হয়। হ্যাঁ, বাট আপনি একজন র্যান্ডম মানুষ, হুম, লেফটেন্যান্ট জেনারেল মুজিব কোনো র্যান্ডম মানুষ না। হ্যাঁ, তার 100%। তার চেহারা, উনি ময়মনসিংহে উনি যদি আরডকের ফরমেশন কমান্ডার হয়ে থাকে, ওনার চেহারা ফরমেশনের প্রত্যেকটা সৈনিকদের রিক্রিয়েশন রুমে ওনার ছবি সহ টাঙানোর কথা, যে ফরমেশন থাকে আমাদের ইয়াতে ডিভিশনে জিওসি দের ছবি, না চিফের ছবি। কোনো হয়তো সাজ পোশাক বা মানে চেঞ্জ করে ফেলাইছে, তো কে কে জানে মানে কি অবস্থা পালাইছে, ইউনো হতে লাইক ওরা পারে তো, উনি আমরা তো উনি দেখতেছি বোরখা দাড়ি পরে, মোশের উনি চেঞ্জ করে হয়তো বোরখা পরে দাড়ি লাগাই পালাতে পারে, পালাইছে। খুব অস্বাভাবিক কিছু না। উনি যদি বোরখা পরেও যদি পালান, আমি এটাতে অবাক হব না। হ্যাঁ, ওটা হতে পারে। কিন্তু দ্যাটস দ্য থিং, যে এখানে এতগুলা মানে আপনি তার মানে বুঝতেছেন যে জিওসি আরডক এর উনি যে আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ডার জিওসি ছিলেন, জিওসির উনি তো ডেফিনেটলি বাংলোতেই থাকতেন। উনি বাংলো থেকে বের হবেন। সেই বাংলো হুম, থেকে বের হয়ে উনাকে তো মানে গাড়ি দিয়ে হোক অথবা হেঁটে হোক বা কোনো না কোনো ভাবে উনাকে এমপি চেকপোস্ট পর্যন্ত যেতে হবে, এবং তারপরে ওখান থেকে চেকপোস্ট দিয়ে বের হয়ে তারপরে উনি হয়তো ময়মনসিংহ শহরে গিয়ে উনি জনস্রোতে মিশে গেলেন বা পালিয়ে গেলেন, হোয়াটএভার। হুম, কিন্তু এই যে এতগুলো মানুষের সামনে দিয়ে যে উনি গেলেন, এটা তো ডেফিনেটলি এখানে কোনো না কোনো জায়গাতে তো ইদার ফেইলিয়ার, অথবা এখানে, হ্যাঁ যেটা আপনি বলছিলেন, এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে, অথবা উনি হয়তো জ্ঞাতসারেই গিয়েছেন, তাকে হয়তো বলা হয়েছে যে ঠিক আছে, যে আমরা উই উইল ওভারলুক, তুমি পালায় যাও। উই ডোন্ট নো দ্যাট। না না, এটা এটা তো এটা এদের প্রত্যেকটা ফেলিওর না। জিওসি যখন এভাবে বের হয়ে চলে যেতে পারে, ইটস ক্যানট বি এ ফেলিওর। কারণ এখানে বুঝতে হবে উনি এটা না অত্যন্ত হ্যাঁ ওই তো, ওই বুঝতে যে বললাম যে হয়তো তার ওই ব্যক্তিগত ফেভার বা তার জানটা কেউ মানে দিছে, অনেকগুলা প্রবাবিলিটি এখানে আছে, অনেকগুলা কেস হইতে পারে পুরোটাকে এখানে। উড়ায় দেওয়া যাবে না। তো যাই হোক, হ্যাঁ, এখন আমাদের ওইটাই আর কি, মানে আমাদের আসলে এত কিছু তো তুমি মানে আমি বললাম বা আমি লিখলাম বা আমি একটা ভিডিও করে ফেললাম, এত সহজ তো জিনিস না। সো মেনি থিংস হ্যাপেনিং এট দ্য সেম টাইম, রাইট? অনেক কিছুই তোমার না, এখন যেখানে আমার কাছে আমি যেটা বলছি যে এখানে ওনার ক্ষেত্রে সুযোগ ছিল ওনাকে প্রথমেই একদম 5 তারিখের পরেই উনাকে হচ্ছে গিয়ে বা 8 তারিখে সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই একটা সুযোগ ছিল যে ওনাকে তখনই বরখাস্ত করে ওনাকে কাস্টাডিতে নিয়ে নেওয়া। এটা একটা হুম, সুযোগটা ছিল। সেই সুযোগটা যদি ওই আমাদের সবার যদি এরকম সদিচ্ছা থাকতো, আমাদের টপ লেভেলে যদি এরকম সদিচ্ছা থাকতো, এটা করা যেত। বাট আমার মনে হয় ইদার সদিচ্ছার অভাব ছিল, অথবা উনারা ঢিমে ঢিমে তালে একদম মানে খুব আস্তে ধীরে, আচ্ছা ঠিক আছে একটু গুছায় টুছায় করবো, এভাবে তো হয় না। কিছু কিছু জিনিস, এবং বিশেষ করে যে মানুষটার বিরুদ্ধে একদম সুস্পষ্ট আপনার কাছে প্রমাণ আছে, এভিডেন্স আছে যে উনি হুম, হি ওয়াজ ট্রাইং টু ডু সাম ফাউল প্লে। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে তো আপনাকে বোল্ড ডিসিশন নিতে হবে। আপনাকে খুবই একদম মানে হার্শ এবং বোল্ড ডিসিশন আপনাকে নিতে হবে। এবং এই জিনিসগুলো এখন প্রয়োজন। তো যাই হোক, আমরা যেই কথাটাকে মানে যেই প্রসঙ্গে এই কথাগুলো বলা, যে আমার মনে হয় যে আমাদের সরকারকে, যে অন্তর্বর্তীকালীন সরকার, উনাদেরকে সুশীল সরকার, মাঝে মাঝে সুশীলতা ছেড়ে একটু মানে বিপ্লবী সরকারের পশ্চাৎটা ওনাদেরকে মাঝে মাঝে নেওয়া প্রয়োজন। ওনাদেরকে একটা, অবশ্যই আমি বলছি না যে হ্যাঁ আপনি বিপ্লবের পরে আপনি সরকারে এসেছেন তার মানে আপনাকে একদম প্রত্যেকদিনই মানে বিপ্লব করে ফেলতে, আই ডোন্ট সে দ্যাট। বাট আমার মনে হয় যে একটু ব্যালেন্সটা প্রয়োজন, যে উনারা শুধু সুশীলতাই করবেন, বিপ্লবের যে স্পিরিটটাকে ওনারা ধারণ করবেন না, এটা আসলে হয় না। এটা মাঝে মাঝে একটু ব্যালেন্স করা দরকার। থ্যাংক ইউ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি আজকে শোতে। দর্শক যারা দেখবেন, আপনারা অনেকগুলা মিক্স মেসেজ পাইবেন। আসলে আমরা নিজেরাও যে একদম সবকিছু দেখে ফেলতেছি, জানা ফেলতেছি এরকম না, আমাদের কাছে অনেক ইনফরমেশন থাকে। এবং আই থিঙ্ক উই ক্যান ক্লেম আমাদের কাছে এখন আমরা যেই চ্যানেলে থাকি বা যেই পরিমাণ রিসোর্স তথ্য থাকে, উই ক্যান ডেফিনেটলি সে আমরা অনেকের চেয়ে অনেক ভালো তথ্য নিয়ে অপারেট করি। এটা আমাদের কাছে এমনিতেই আসে, আমরা সোশ্যাল মিডিয়াতে বহু অ্যাক্টিভ, কিছুটা সেলিব্রিটি মানে ইস্যু আছে, আবার আমাদের গ্রুপগুলোতে প্রচুর তথ্য আসে। তো কিন্তু তারপরও বলবো যে আমরা যে সব জানি এরকম কিছু না, বাট উই আর রিঅ্যাক্টিং। এবং মানে আম, এবং আমাদের শো যদি আপনারা দেখে থাকেন এই গত 7-8 মাসে বা এর আগেও আমাদের অ্যাক্টিভিজম ফলো করলে দেখবেন যে উই আর রাইট মোস্ট অফ দ্য টাইম।
সো এই কারণে আমরা আর্লি ওয়ার্নিং গুলো দিতেছি, আহ, এবং এটা কনস্ট্রাকটিভ। উই স্টিল থিঙ্ক দ্যাট ইন্টারিম গভর্নমেন্ট আমাদের নিজেদের গভর্নমেন্ট, এটা আমাদের নিজেদের ফসল। উই থিঙ্ক উই আর পার্ট অফ ইট। বাট ফ্রাস্ট্রেশনটা এই জন্য যে দে আর নট একনলেজিং আস, এবং আমাদের কাছ থেকে তারা কোনো কিছু চাইতেছেও না। উই আর বেসিক্যালি আমরা নিজেরাই গায়ে মানা না আপনার মরলের মতো আমরা প্রতিদিন স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করি, এটা সেটা করার চেষ্টা করি, বাট উইচ ইজ লাইক মেবি কারো চোখে পড়ে, হয়তো পড়ে না। আহ, আম, যাই হোক, আমরা চেষ্টা করে যাব। আমরা আরো ক্লিয়ার অ্যান্সার নিয়ে আসবো আপনাদের কাছে আবার নেক্সট টাইম। আর আমরা এরকম নিয়মিত শো করব আপনাদের জন্য। আমরা তিনজন মিলে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। রাশেদ ভাই, এনি কনক্লুডিং থটস? নো, আমি ওইটা দিয়ে শেষ করি তারেক রহমানের কথাটা, যে এই গভর্নমেন্ট বাংলাদেশের 18 কোটি লোকজনের গভর্নমেন্ট। উই ডোন্ট হ্যাভ এনি অপশন টু ফেল। উনাদেরকে জোর করে হোক, উনাদেরকে সাহায্য করে হোক, উনাদেরকে উৎসাহ দিয়ে হোক, উনাদেরকে সমালোচনা করে হোক, আমাদেরকে উনাদের সাকসেস আনতে হবে আমাদের নিজেদের সাথে। থ্যাংক ইউ। আহ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, মির্জা ভাই, রাশেদ ভাই, এবং যারা এতক্ষণ এই আলোচনাটা শুনলেন। আশা করি আপনারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে, আমি আমার 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 ধারণা কিছুটা আপনারা হয়তো বিভিন্ন ধরনের এখন চিন্তা ভাবনা আছে, বিভিন্ন ধরনের তথ্য আমরা পাচ্ছি, অনেক রকমের স্পেকুলেশনস আছে। সবই যে একদম কনক্রিট তথ্য তা না, এখানে কিছু হয়তো আমাদের ধারণা প্রসূত কথাবার্তাও অনেক আছে। বাট আমার ধারণা আপনারা যারা এই আলোচনাটা এতক্ষণ যারা যারা দেখলেন, আমার মনে হয় কিছুটা হলো আপনারা চিন্তা করার মতো খোরাক পাবেন। তো আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে, বিশেষ করে যদি কারো কোনো রকমের দ্বিমত থাকে আমাদের এই আলোচনার সাথে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা জানতে চাই আপনাদের থেকে। আর যদি আপনাদের কোনো রকমের কোনো পরামর্শ থাকে, বা ভবিষ্যতে আপনারা যদি অন্য কোনো টপিকে আমাদের সাথে এখান থেকে আমাদের এই চ্যানেলে আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে আমাদের কমেন্টে আপনারা পরামর্শ আকারে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর আপনারা সবার প্রতি, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, আপনাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আহ আমরা এত বছরের সংগ্রামের পরে আমরা এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, কিন্তু তার মানে এই না যে আমাদের লড়াই বা আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে। আমাদের এখনো অনেক অনেক লম্বা রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে, এবং এই রাস্তায় এই রাস্তার যে এই যে পথ চলাটা, এটা আমাদের সবাইকে একসাথে করতে হবে। তো সেই পথেই যেন আমরা সবাই একসাথে থাকি। আমরা আমরা যেন যেন সবাই একজন আরেকজনের হাত ধরে থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন চলতে পারি। সেই কামনা আমি করব, এবং সেই জন্যই আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই সজাগ থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আর সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।